আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইনে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ্যের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন নিয়ে আলোচনা। এই সেট ও ফাংশন এর প্রথম অংশটা সেট। এই সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে আমাদের এই আলোচনার পূর্বে আমাদের কিছু ধারণা আছে, যেটা আমরা বিভিন্ন শপিং মলে গেলে আমরা বলতে পারি যে এক সেট কাপ দাও, এক সেট ফ্রিজ দাও, বা এক সেট জামা দাও। বিভিন্ন জায়গায় আমরা গেলে এইরকম কথা বলে থাকি। কিন্তু এই এক সেট বলতে আমরা আসলে কি বুঝি? এই এক সেট বলতে একটা নির্দিষ্ট ধারণা। এই ধারণা এই জন্যে বলছি যে আমি এক সেট বললেই ওই বিক্রেতা কিন্তু বুঝে ফেলে বিষয়টা কি। সেরকম গণিতেও এই সেট বিষয়টা এরকম যে এটা হলো বাস্তবভাবে হতে হবে এবং চিন্তা জগতের ভিতরে এটা একটা সুনির্দিষ্ট সংজ্ঞা থাকতে হবে, সুনির্দিষ্ট সমাবেশ থাকতে হবে, যেটাকে বলা হয় বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর একটা সমাবেশ। এইটি হলো সেট। এই সেটে যেগুলো বিষয়বস্তু থাকবে সেগুলো এই সেটের উপাদান। এই উপাদানগুলো বিভিন্ন অক্ষর বা সংখ্যা দ্বারা এগুলো প্রকাশ করা হয়ে থাকে, এগুলো নাম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আবার এগুলো প্রকাশ করার জন্য কিছু চিহ্ন আমাদের দরকার। যে চিহ্নগুলো কি আমরা সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার এ, বি, সি ইত্যাদি দ্বারা এই সেট প্রকাশ করে থাকি। এবং এই সেটের অবশ্যই একটা দ্বিতীয় বন্ধনের ভিতরে আবদ্ধ থাকতে হবে। সেটা নিশ্চয়ই একটি দ্বিতীয় বন্ধনের ভিতরে আবদ্ধ থাকতে হবে। যদি আবদ্ধ আমি রাখতে না পারি, সেটি একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া আমার জন্য সম্ভব হবে না। সেই জন্য এই নির্দিষ্ট সংজ্ঞা দেওয়ার জন্য দ্বিতীয় বন্ধনীটা আবশ্যক। সেটের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনীটা আবশ্যক। এই সেটের ভিতরে দ্বিতীয় বন্ধনের ভিতরে উপাদান থাকতেও পারে, উপাদান নাও থাকতে পারে। যে উপাদানগুলো থাকবে সেগুলো সাধারণত ইংরেজি স্মল লেটার, সংখ্যা বা কোনো নাম আমরা ব্যবহার করতে পারি। এটি হলো ওই সেটের উপাদান। তাহলে উপাদানগুলো সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং সেটটা প্রকাশ করার জন্য ইংরেজি ক্যাপিটাল লেটার এগুলো আমরা ব্যবহার করে থাকি। এই সেটটা প্রকাশ করব আসলে কত পদ্ধতিতে, কোন পদ্ধতিতে আমরা সাধারণত প্রকাশ করব। যেমন আমরা বলি কাপ পিসের সেট। এখানে কাপ পিসের সেট বললে এইটা একটা পদ্ধতি। এবং সে যখন দেবে কয়টা কাপ পিসের সেট দিতে পারে, 3টার সেট, 5টার সেট, 6টার সেট বা 10টার সেট, যেগুলো দিল সেগুলো হলো এর তালিকা করে দিল। অর্থাৎ সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। যেমন আমি একটা সেট এখানে লিখি, এই একটা সেট, এই সেটটা হলো 1 2 3 4 5, এই একটা সেট লিখলাম। এই সেটটা যে লিখলাম 1 থেকে 5 পর্যন্ত এই একটা সেট। এই সেটটাকে আমি যদি কিভাবে বলি, এই সেটের কথা হলো একটা এক্স। এক্সটা কি? এক্সটা হলো ন্যাচারাল নাম্বারের ভিতরে আছে, এবং এইটা হলো 1-এর থেকে বড় অথবা সমান। এই এক্সটা 1-এর থেকে বড় অথবা সমান, 5-এর থেকে ছোট অথবা সমান। অর্থাৎ এখান থেকে বললাম যে এক্স এমন একটা উপাদান যা স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে, এবং সেটা 1 থেকে বড় অথবা ছোট হতে পারে, সমান হতে পারে, অথবা 5 থেকে ছোট অথবা সমান হতে পারে। এই যে এখানে বলো
প্রকাশ করলাম দুইভাবে, এইটি হলো তালিকা পদ্ধতি, এইটি হলো সেট গঠন পদ্ধতি। অর্থাৎ সেট হলো দুইভাবে প্রকাশ করা যায়, একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় আর একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। এছাড়া আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, বি একটা সেট, এই সেটকে বলা হলো, এই সেটের বলা হলো এক্সটা কি, এক্সটা হলো 42 এর, এক্স হলো এক্স 42 এর গুণনীয়ক, তাহলে কি হবে 42 অর্থাৎ কি 42, এইটি হলো 1 গুণ 42, 2 গুণ 21, 3 গুণ 14, 7 গুণ 6, অর্থাৎ এখানে 1 2 3 6 7 14 21 42, অর্থাৎ একে আমার হতে পারে 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে, 7 হবে, 14 হবে, 21 হবে, 42 হবে। এই যে আমরা প্রকাশ করলাম, প্রথমে আমরা এই যে সেট গঠন পদ্ধতিতে লিখছি এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আমরা এটা প্রকাশ করেছি। অর্থাৎ সেট সাধারণত দুইভাবে প্রকাশ করা যায়, একটা হলো সেট গঠন পদ্ধতিতে, অপরটি হলো তালিকা পদ্ধতিতে। এবার আমরা বলতে পারি যে এই সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যায় আছে, যেটা আমরা গণনা করে বের করতে পারি এর উপাদান সংখ্যা কত। কিন্তু এমন কিছু সেট আছে যে সেটের উপাদানগুলো গণনা করা যায় না, যেমন n একটা সেট 1 2 3 4 5 ইত্যাদি, একটা সেট। এই সেটটা কি, এই সেটের আমি তালিকা পদ্ধতিতে যদি বলি x such that x স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে x স্বাভাবিক সংখ্যার সেট, এর কোনো শেষ পদ নাই, এর কোনো শেষ পদ আমরা বলতে পারি না। তাহলে এই সেটটাকে আমরা স্বাভাবিক সংখ্যার সেট আমরা বললেও এই সেটটা হলো অসীম, এই সেটটা হলো অসীম। তাহলে সেটটা কি অসীম হতে পারে এবং সেটটা সসীমও হতে পারে, অর্থাৎ যেটা গণনা করে আমরা শেষ করতে পারি সেটা হলো সসীম সেট। তাহলে সেটটা কি কয় রকম হতে পারে, একটা ফাইনাইট সেট, একটা ইনফাইনাইট সেট, অর্থাৎ একটা অসীম সেট, একটা সসীম সেট। এবার আমরা আরও বলতে পারি যে সেটের উপাদান সংখ্যা আমরা দেখলাম যে গণনা করা যায় বা গণনা করা যায় না, কিন্তু এমন কিছু সেট আছে যে সেটের কোনো উপাদান আমরা খুঁজেই পাই না, কোনো উপাদান নাই, অর্থাৎ সেই সেটটা উপাদানবিহীন। তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো, সেই সেটটাকে আমরা বলবো ফাঁকা সেট। এটি দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় অথবা অরিচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটি হলো ফাঁকা সেট, এটি হলো ফাঁকা সেট। এবার যে সেটটা আমরা বলতে পারি সেই সেটটা হলো আয়তাকার ক্ষেত্র বা বৃত্তাকার ক্ষেত্র দ্বারা সেই সেটটা প্রকাশ করা হয়, চিহ্নিত করা হয়। এটা আমরা সাধারণত ভেন চিত্র নামে এটা অভিহিত করে থাকি। ডক্টর অটো ভেন এইভাবে সেট প্রকাশ করেছেন। এর ভিতরে একটা আয়তক্ষেত্রের ভিতরে যদি এটা বৃত্তক্ষেত্র হিসাব করি, তাহলে এই বৃত্তক্ষেত্রটা কোনো সেটের উপাদান, অর্থাৎ এই সেটের ভিতরে 1 2 3 4 আছে, এখানে 5 6 আছে, অর্থাৎ ইউটার সার্বিক সেট যদি আমি ধরি, তাহলে এ সেটটা হবে এই সেটের একটা, এই সেটগুলো সার্বিক সেটের একটা ছোট একটা সেট।
এটা একটা ছোট একটা সেট, অর্থাৎ এই সেটটাকে বলা হবে এই সার্বিক সেটের কিছু উপাদান দিয়ে নিয়ে গঠিত, সার্বিক সেটের কিছু উপাদান নিয়ে গঠিত। নিশ্চয় এই সেটের চেয়ে বড় নয়, ওই সেটের চেয়ে বড় নয়, অর্থাৎ এই সেটটাকে বলা হবে ইউ সেটের একটি উপসেট, অর্থাৎ এই সেটটাকে বলা হবে ইউ সেটের একটি উপসেট। আর এই যে চিত্রের মাধ্যমে এই সেটটা আমরা দেখালাম, এটাকে আমরা ভেন চিত্র বলে থাকি। উপসেটটা আসলে সেই জিনিস যে সেটের এ একটা সেট, বি একটা সেট, এ সেটের সকল উপাদান যদি বি এর ভিতরে থাকে, এ সেটের সকল উপাদান যদি বি এর ভিতরে থাকে, তাহলে এ সেটটাকে বি সেটের উপসেট বলা হবে। অর্থাৎ উপসেটের চিহ্ন হলো এরকম বি। এ সেটের সকল উপাদান বি সেটের ভিতরে আছে, আবার বি সেটের সকল উপাদান যদি এ সেটের ভিতরে থাকে, তাহলেও আমরা এভাবে লিখতে পারি বি সেট বি সাবসেট অফ এ, অর্থাৎ এ সেট এবং বি সেট দুটি পরস্পর সমান। এ সেট এবং বি সেট পরস্পর দুটি সমান, অর্থাৎ দুটোই একই উপাদান দ্বারা গঠিত, দুই সেটটি একই উপাদান দ্বারা গঠিত। তাহলে উপসেটটা কি? উপসেট হলো একটি সেটের উপাদানগুলো নিয়ে যদি অপর সেট গঠিত হয়, তাহলে ওই সেটটাকে বলা হবে এই সেটের উপসেট। অর্থাৎ এখানে এ সেটের কিছু উপাদান নিয়ে যদি বি সেট গঠিত হয়, সেই উপাদানগুলো সব হতে পারে এবং কমও হতে পারে। এই উপাদান দিয়ে যদি এ সেটের উপাদান দিয়ে যদি বি সেট গঠিত হয়, তাহলে বি সেটটাকে এ সেটের উপসেট বলবো। আবার এ সেটের উপাদানগুলো এই বি সেটের উপাদানগুলো নিয়ে যদি এ সেট গঠিত হয়, তাহলে এ সেটকে আমরা বি সেটের উপসেট বলবো। এবার উপসেট বললেও সবগুলো কি প্রকৃত উপসেট আমি বলতে পারবো? অর্থাৎ এ একটা সেট, এই সেটের উপাদান হলো 1 2, তাহলে এই 1 2 দিয়ে আমি কতগুলো সেট তৈরি করতে পারি? 1 2 এ একটা সেট তৈরি করতে পারি, 1 একটা সেট তৈরি করতে পারি, 2 একটা সেট তৈরি করতে পারি। আবার বলছি ফাঁকা একটা সেটও হয়, অর্থাৎ সব সেটের ভিতরে একটি ফাঁকা সেট রয়েছে। তাহলে এই সেটটাকে আমি এতগুলো ভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তাহলে এইটা তো আসল সেট, ওইটা তো আসল সেট, মানে এই মূল সেটটাই হলো এটা। তাহলে মূল সেট ছাড়া যে উপসেটগুলো থাকবে, মূল সেট ছাড়া যে উপসেটগুলো থাকবে, সেইটাই হলো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট অর্থাৎ প্রকৃত উপসেট হবে সেই সেট যে সেটের ভিতরে মূল সেটের উপাদানগুলো অনুপস্থিত থাকবে। যে সেটের ভিতরে মূল সেটের উপাদানগুলো অনুপস্থিত থাকবে, সেইটাই হলো প্রকৃত উপসেট। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এ সেটের উপাদান 2টি, এর উপসেটের সংখ্যা হয়েছে 4টি। আবার এস বি সেটের উপাদান আমি যদি একটি ধরি, তাহলে এর উপসেট হবে ওইটাই এক উপসেট, আর একটা হবে ফাঁকা সেট, 2টি। কোনো সেটের উপাদান একটি হলে তার উপসেট হচ্ছে 2টি, 2টি হলে তার উপসেট হচ্ছে 4টি। তাহলে এইভাবে যদি 3টি হয়, তাহলে উপসেট হবে নিশ্চয় 8টি। এখানে একটা শর্ত পূরণ করছে, অর্থাৎ কোনো সেটের উপাদান যত, ওই সেটের উপাদান সংখ্যা হিসাব করলে দেখা যাচ্ছে 2 এর পাওয়ার তত। কোনো সেটের কোনো সেটের উপাদানগুলো যত, ওই সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 2 এর পাওয়ার তত। তাহলে আমরা যদি বলি কোনো সেটের উপাদান সংখ্যা n, অর্থাৎ এ একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা হবে nt, উপাদান সংখ্যা nt উপাদান নিয়ে এই সেটটা গঠিত। তাহলে এ সেটের উপসেট হবে
উপসেট হবে 2 এর পাওয়ার n এর সমান। অর্থাৎ আমরা যদি এরকম প্রশ্ন পাই, এ সমান মনে করো এ বি সি, এই সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করো। এই সেটের এই একটা সেট, ক নম্বর বলতে পারি এর উপসেট গুলো নির্ণয় করো। খ নম্বর বলতে পারি প্রকৃত উপসেট কি কোনগুলো আর গ নম্বর বলতে পারি উপসেটের সংখ্যা কত হবে গণনা করে পেতে পারি। এখন বলতে পারি যে দেখাও যে ঘ নম্বর আমরা যদি মনে করি দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে এর উপসেটের সংখ্যা রূপার n হবে। এই প্রশ্নটাও হতে পারে, এতগুলো প্রশ্ন করা যেতে পারে এই সেট দিয়ে। তাহলে আমরা এর উপসেটগুলো কি হবে এগুলো নির্ণয় করতে পারি। ক নম্বর যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে এ বি সি হবে, তাহলে এ বি হবে, এ সি হবে, দুইটা করে নিচ্ছি বি সি হবে। এবার যদি দুইটা করে ভাগ দিয়ে দিই একটা করে নিই, এ হবে, বি হবে, সি হবে। আর বলা হয়েছে প্রত্যেকটা একটা খাতা খেতে হবে, এই চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। তাহলে কয়টা হয়েছে এর উপসেটগুলো কি হবে, উপসেটগুলো নির্ণয় করো। তাহলে উপসেটগুলো আমরা নির্ণয় করলাম। খ নম্বরগুলো প্রকৃত উপসেট কোনগুলো হবে। তাহলে খ নম্বর আমরা প্রথমে বলেছি প্রকৃত উপসেট হবে ওই মূল সেট ব্যতীত বাকিগুলো প্রকৃত উপসেট হবে। তাহলে আমরা যদি মূল সেটটা অমিট করে দিই তাহলে এগুলোই হবে প্রকৃত উপসেট, নিশ্চয়ই তোমরা খ নম্বরও বুঝতে পেরেছ। এবার গ নম্বর বলছে উপসেটের সংখ্যা কত হবে। তাহলে এখানে আমরা একটা মুছে দিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এখানে উপাদানের সংখ্যা হয়েছে 8টি। এ সেটের উপসেটের সংখ্যা হয়েছে 8টি। এবার বলছে যে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে এ সেটের উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n এর সমান। এখন এ সেটের উপাদানগুলো কত হচ্ছে, এ সেটের উপাদান তিনটি। এর সেটের উপসেটের সংখ্যা 8টি। এই 8টি সমান 2 এর পাওয়ার 3। এখন এ সেটের উপসেটের সংখ্যা 3টি, এই কারণে এ সেটের উপাদানের সংখ্যা 3টি, এই কারণে এ সেটের উপসেটের সংখ্যা হয়েছে 8টি, অর্থাৎ 2 এর পাওয়ার 3।
এখন এ সেটের উপাদান সংখ্যা n এর উপসেটের সংখ্যা হবে উপপাদ্য। আমরা এইভাবে বলতে পারি এ সেটের উপসেটের সংখ্যা 3 বলে এর উপাদান সংখ্যা 3 বলে এ সেটের উপসেটের সংখ্যা 8টি হয়েছে, সুতরাং এ 2 এর ঘর 3 এর সমান। সেই একইভাবে আমরা বলতে পারি এ সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেটের সংখ্যাও হবে 2 এর ঘর n এর সমান। আমরা এরপরে যদি আমরা বলি তাহলে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত আসতে পারি, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে এর প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা হবে 2 এর পাওয়ার n বিয়োগ 1, অর্থাৎ মূল সেটটা বাদ। কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 এর পাওয়ার n এর সমান, ওই সেটের উপসেটের সংখ্যা 2 এর পাওয়ার n এর সমান, এবং এই সেট থেকে প্রধান সেট অর্থাৎ মূল সেটটা যদি আমি বাদ দিই, তাহলে যেটা পাবো সেটা হবে প্রকৃত উপসেট, সেগুলো হবে প্রকৃত উপসেটের সংখ্যা। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 এর পাওয়ার n বিয়োগ 1, এতটি। তাহলে আমি যদি বলি এই সেটের উপাদান হলো a b c d, তাহলে এই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা হবে কত? 2 এর পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 15। 2 এর পাওয়ার 4 মানে 16, এখান থেকে একটা বাদ দিলে যেটা পাবো 15। এরপর আছে সমান সেট, তো আমরা বলেছি। আর এরপর একটা অংশটা হলো সার্বিক সেট। সার্বিক সেট এর আগে একটু আলোচনা করেছি, ভেনসিটা আমরা দেখিয়েছি। সার্বিক সেট হলো যে সেটের ভিতরে সকল সেটের উপাদানগুলো বিদ্যমান, যে সেটের ভিতরে সকল সেট, যদি ওই তথ্যে যে সকল সেটগুলো থাকবে ওই সেটগুলোর সকল উপাদানগুলো যে সেটের ভিতরে থাকবে সেটাই হলো সার্বিক সেট। যেমন আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেট একটি সার্বিক সেট। এই সেটের ভিতরে জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে। এছাড়া সে আমরা কিছু বলতে পারি যে সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য ইত্যাদি সংখ্যা থাকতে পারে। এই সকল সংখ্যা ওই স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা একটা সার্বিক সেট বলতে পারি, অথবা বাস্তব সংখ্যাকে আমরা সার্বিক সেট বলতে পারি। মূল কথা হচ্ছে যে সংখ্যার ভিতরে, যে সেটের ভিতরে অন্যান্য সেটের উপাদানগুলো সবগুলো বিদ্যমান, সেইটিকেই সার্বিক সেট আমরা বলে থাকি। পূরক সেট বলতে আমরা বুঝবো সার্বিক সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর থেকে যদি কোনো সেট আমরা নির্ণয় করি, ওই সেটের উপাদানগুলো ব্যতীত যে উপাদানগুলো সার্বিক সেটের ভিতরে থাকবে সেটাই হলো পূরক সেট। আমি একটা উদাহরণ দিই, তাহলে বোঝা সহজ হবে। বলা হলো যে এ একটা সেট, এই সেটের উপাদান হলো 1 2 3 4, ইউ একটা সার্বিক সেট, এর উপাদান হলো 1 5 6 7, এইগুলো। তাহলে পূরক সেট হিসাব করার জন্য আমাদের এ পূরক চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা এ কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করার মানে হলো সার্বিক সেট থেকে এই সেটটা, এই সেটটা বাদ দিয়ে দেবো। সার্বিক সেট থেকে এই সেটটা বাদ দিলে আমরা পাবো কি? এই উপাদানগুলো বাদ দিয়ে যাবে 5 6 7। তাহলে 5 6 7 হলো এই সেটের পূরক সেট।
5, 6, 7 হলো এই সেটের প্রোব সেট। আমরা এরপরে আসছে সংযোগ সেট, যেটি হলো ইউনিয়ন চিহ্নটা আমরা অষ্টম শ্রেণীতে এই সম্বন্ধে আমাদের পরিচয় হয়েছে। এটি ইউনিয়ন, এটিকে কাপ বলে, এটিকে ইন্টারসেকশন বা ক্যাপ বলে। কাপ হচ্ছে লসাগুর মতো, যে সেটের ভিতরে উপাদানগুলো সমন্বয় করা হবে, অর্থাৎ দুইটি সেটের ভিতরে যদি দুইটি সেট থাকে, দুইটি সেটের ভিতরে সকল উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেইটি হলো ইউনিয়ন সেট বা কাপ সেট। আর যে সেটের ভিতরে সাধারণ উপাদানগুলো থাকবে সেই সেটগুলো নিয়ে যে সেটটা হবে সেটা ইন্টারসেকশন। এখানে উদাহরণ দিলে একটা পরিষ্কার হবে। এই একটা সেট এ বি সি, বি একটা সেট বি সি ডি, তাহলে এর ইউনিয়ন সেট হবে এ ইউনিয়ন বি, এ বি সি ইউনিয়ন বি সি ডি, অবশ্যই কমা চিহ্ন দেওয়া লাগবে। তাহলে এ বি সি ডি, অর্থাৎ এখানে বি সি উভয় সেটের ভিতরে আছে। এই কারণে উভয় সেটের ভিতরে থাকার কারণে এটা একটা করে সমন্বয় করা হয়েছে। তাহলে এইটা হলো সংযোগ সেট বা ইউনিয়ন সেট। এবার যদি আমি এর ইন্টারসেকশন বা কাপ সেট বের করি, তাহলে কি হবে এ বি সি ইন্টারসেকশন বি সি ডি, অর্থাৎ সাধারণ উপাদান আছে বি সি। তাহলে এইটি হবে সেট বা ইন্টারসেকশন সেট। এবার ওই যেটা বলছিলাম যে বাদ চিহ্নকে অন্তর সেটও বলা হয়, বাদ সেটকে অন্তর সেট বলা হয় বা বিয়োগ সেট, এটাকে যেটা বলা হয় যে সার্বিক সেট থেকে বা কোনো সেট থেকে যদি আমরা এই সেট থেকে বাদ সেট তৈরি করি এ বাদ বি, তাহলে কি হবে এ বি সি বাদ বি সি ডি। এই যে উপাদানগুলো বাদ দিয়ে দেওয়া হলো, এটার উপাদান থাকবে শুধু এ, মানে ওর ভিতরে থাকলেও যেটা বাদ সেটার ভিতরে থাকলেও বাদ হবে, না থাকলেও সেটা আর হবে না। যেমন ডিটা এখানে নাই কিন্তু ডিটা আর হবে না, অর্থাৎ এটা পুরোটাই বাদ, এর ভিতরে থাকবে সেটা সবও বাদ। তাহলে এটাই হলো বাদ সেটের উদাহরণ। আমরা আজ যে পর্যন্ত শিখলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই পর্যন্ত শেখার অংশ থেকে অনুশীলনের যে সমস্যাগুলো পাবো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। বাকিদের আমরা আরও কিছু নিয়মসহ গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।